সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আমি মলয়কান্তি দাস, সহকারী শিক্ষক, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট সদর, সিলেট। আজ আমি তোমাদের সাথে রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। রসায়নের তৃতীয় অধ্যায়, নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়। তো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। তোমরাও তোমাদের খাতা কলম এবং পাঠ্য বইটি নিয়ে আমাদের সাথে বসে পড়ো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মূল কণিকা সম্পর্কে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো মূল কণিকার বর্ণনায় আমরা জেনেছিলাম যে পরমাণুর যে ইলেকট্রনগুলো তার যে নিউক্লিয়াস বা কেন্দ্র আছে, কেন্দ্রের বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এখন কথা হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান অবস্থা আছে, এরা কি যে কোনোভাবে থাকতে পারে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে বা এলোমেলোভাবে থাকতে পারে? না, সেটা কোনো অবস্থাতেই সম্ভব না। সেটাও নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে আছে। তাহলে কিভাবে আছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে বা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে, তার প্রকাশ, যেটাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তোমরা এর আগে হয়তোবা জেনেছ যে পরমাণুর যে মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমরা জেনেছ। তো নিলস বোরের পরমাণু মডেলে বলা হয়েছে কি, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, সেই পথগুলোকে বলা হয়েছে কি প্রধান শক্তি স্তর, বা ইংরেজিতে বলা হয় অরবিট। এই প্রধান শক্তি স্তর বা অরবিট, এদেরকে আরো একাধিক অন্য নামেও অভিহিত করা হয়। কি কি? শেল বলা হয় বা কক্ষপথ বলা হয়। তো এই প্রধান শক্তি স্তর বা অরবিটগুলাকে সাধারণত এন সংখ্যা দ্বারা সূচিত করা হয়। আর এন দ্বারা সূচিত করা হয়। আর এন এর সংখ্যামান থাকে কি 1, 2, 3, 4, এইভাবে স্বাভাবিক সংখ্যা দ্বারা এন এর মানটা প্রকাশ করা হয়। তাহলে কথা হচ্ছে কি, যে আমরা যখন ইলেকট্রনের যে পরমাণুর যে মডেল যখন আমরা দেখেছি বা জেনেছি, পরমাণুর মডেলের কেন্দ্রে ছিল কি? কেন্দ্রে ছিল নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে প্রোটন থাকে বিধায় নিউক্লিয়াসটা ধনাত্মক আধান বিশিষ্ট হয়। আর এর বাইরে এইভাবে অনুমোদিত কিছু বৃত্তাকার পথ আছে বা রাস্তা আছে, এগুলোকে বলা হয় অরবিট বা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলো এন দ্বারা সূচিত করা হয়। আর এদের এই যে এখানে এন এর সংখ্যামানটা হয় কিভাবে? 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা দ্বারা। তো স্বাভাবিকভাবে নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথ যেটা বা প্রধান শক্তি স্তর যেটা, এটাকে 1 নম্বর শেল বা 1 নম্বর প্রধান শক্তি স্তর, এরপরটাকে দ্বিতীয় শক্তি স্তর, এইভাবে সূচিত করা হয়। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। আবার প্রথম শক্তি স্তর যেটা, প্রথম শক্তি স্তরকে কে হিসাবেও সূচিত করা হয়। এরপরটাকে দ্বিতীয়টাকে এল
তৃতীয়টাকে এল এর পরের বর্ণ হচ্ছে কি এম, তারপরে চতুর্থটা হচ্ছে এন, পঞ্চমটা ও, ষষ্ঠটা পি, এইভাবে সূচিত করা হয়। তাহলে এই যে প্রথম শক্তি স্তর বা কে শেল যেটা, এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 1। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শেল যেটা, অর্থাৎ প্রথম শক্তি স্তর যেটা, এই শক্তি স্তর হচ্ছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন স্তর। এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এইভাবে নিউক্লিয়াস থেকে স্তরের দূরত্ব যত বেশি হয় বা স্তরের সংখ্যা যত বেশি হয়, তার শক্তির মাত্রাও তত বৃদ্ধি পায়। তাহলে এই শক্তির মাত্রাটা যদি আমরা তাহলে শেলগুলার বা শক্তি স্তরগুলার শক্তির মাত্রা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সবচেয়ে কম শক্তি স্তর হচ্ছে কি প্রথম শক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি শক্তি স্তরের যে শক্তির যে ক্রম বা শেলগুলোর শক্তির যে ক্রম, তো এইভাবে সপ্তম শক্তি স্তর পর্যন্তই কিন্তু এখন পর্যন্ত আছে। কারণ আমরা জানি 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সেই 118টা মৌলকে এই সপ্তম শক্তি স্তর পর্যন্ত কিন্তু বিন্যাস করা যায়। এর চেয়ে আর বেশি স্তরের দরকার পড়ে না বা প্রয়োজন পড়ে না। এখন কথা হচ্ছে তাহলে এই যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে, তা আমরা আগেই বলেছি যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিন্তু যে কোনোভাবে থাকতে পারে না, এটার একটা নির্দিষ্ট যে হিসাব আছে বা সীমাবদ্ধতা আছে, বা প্রতিটা শক্তি স্তরেরই ইলেকট্রন ধারণের একটা ক্ষমতা আছে। তাহলে প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা করতে পারি, বা শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা 2n² এই সূত্র দ্বারা নির্ধারণ করা যায় কোন স্তরে কতটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি এখন বলি যে প্রথম শক্তি স্তরে তাহলে ইলেকট্রন কয়টা থাকতে পারবে, তাহলে যে কোনো শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি 2n² হয়, তাহলে এক্ষেত্রে তাহলে আমি বলতে পারি কি প্রথম শেলের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এইভাবে আমি যদি বলি এখন চতুর্থ শেলে তাহলে ইলেকট্রন কয়টা থাকতে পারবে, চতুর্থ শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে কত হবে, 2 ইন্টু চতুর্থ শেলের n এর মান হচ্ছে 4, তাহলে 4² ইজ ইকুয়াল টু 2 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 32। তাহলে এইভাবে দেখা যাচ্ছে প্রতিটা শেলেরই ইলেকট্রন ধারণের একটা সর্বোচ্চ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা আমরা নির্ধারণ করতে পারি বা যে বের করতে পারি 2n² এই সূত্র দ্বারা। তো এখন কথা হচ্ছে তাহলে এই যে আমরা প্রধান শক্তি স্তরের কথা বললাম, প্রধান শক্তি স্তরের ইলেকট্রনগুলো এইভাবে থাকতে পারে, কিন্তু এই প্রধান শক্তি স্তরগুলার আবার প্রত্যেকটারই কিন্তু এক বা একাধিক উপশক্তি স্তর আছে বা অরবিটাল আছে। তাহলে এই যে প্রধান শক্তি স্তরগুলোর প্রত্যেকটারই আবার উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরটা আবার এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে, জেনে তারপরে ইলেকট্রন বিন্যাসে যেতে হবে। আর এই উপশক্তি স্তরটাকে চিহ্নিত করা হয় একে ছোট হাতের এল দ্বারা। তাহলে প্রধান শক্তি স্তরগুলোকে সূচিত করা হয় এন দ্বারা, আর উপশক্তি স্তরগুলোকে সূচিত করা হয় ছোট হাতের এল দ্বারা। উপশক্তি স্তরগুলোকে প্রধান শক্তি স্তরগুলোকে অরবিট বলা হয়, আর উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। তো এন এর মানটা কি ছিল? এন এর মানটা ছিল 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা দ্বারা। আর এল এর মানটা হয় কিভাবে? 0 এবং যে 0 থেকে
n-1 পর্যন্ত যে কোনো স্বাভাবিক সংখ্যা পর্যন্ত সেই মানটা হয়। এটা কি? এখন কথা হচ্ছে তাহলে l এর মানটা হয় কি? তাহলে l এর মানটা হয় কি 0 থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। আর nটা কি? nটা হচ্ছে প্রধান শক্তি স্তরের যে সংখ্যা সেটা। তাহলে এখন এই অনুযায়ী আমি তাহলে বলতে পারি 1 নং প্রধান শক্তি স্তর যেটা আছে তাহলে তার উপশক্তি স্তর কয়টা হবে? হ্যাঁ, যে প্রথম যে শক্তি স্তরের n এর মান হচ্ছে 1, 0 থেকে 1-1 পর্যন্ত তাহলে আমরা বলতে পারি তাহলে 0 থেকে 1-1 বলতে কি 0, তাহলে 0 থেকে 0 বলতে কি? তাহলে 0 সমান আমরা বলতে পারি কি 0 অর্থাৎ একটি। তাহলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হবে একটি, এবং এই যে একটি উপশক্তি স্তর হবে এর নামটা হবে কি? এর নাম হবে 1s। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের 0 থেকে 2-1 পর্যন্ত বা আমরা বলতে পারি কি 0 থেকে 2-1 হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0 একটা আর 1 একটা সমান হবে কয়টা? 2টি। তাহলে এবং এদের নাম কি হবে? এদের নাম একটা হচ্ছে 2s আর এটা হবে 2p। অর্থাৎ এই যে উপশক্তি স্তর আমরা বলছি, উপশক্তি স্তরগুলো যে কোন প্রধান শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর নির্ধারিত যে আছে সেটা আমরা নির্ধারণ করতে পারি কিভাবে? 0 থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এইভাবে আমরা উপশক্তি স্তরের সংখ্যাটা বের করতে পারি। আর উপশক্তি স্তরগুলাকে স্বাভাবিকভাবে নির্ধারণ করা হয় কি? যে S, P, D, F এইভাবে ইত্যাদি নামে নামকরণ করা হয়। তাহলে আমরা উপশক্তি স্তরগুলার এইভাবে, দ্বিতীয়টার তো আমরা 2টা উপশক্তি স্তর পাইছি, একটা 2s একটা হচ্ছে 2p। এইভাবে তৃতীয় শক্তি স্তরের 3টা উপস্তর হবে। 3টা উপস্তরের নাম কি হবে? 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরের 4টা উপশক্তি স্তর হবে। 4টা কি হবে? 4s, 4p, 4d এবং 4f। তো এখন এই যে উপশক্তি স্তরের কথা আমরা বলছি, উপশক্তি স্তরগুলোরও কিন্তু আবার সংখ্যামান আছে। সংখ্যামানটা কেমন? প্রথম উপশক্তি স্তর যেটা s এর সংখ্যামান হচ্ছে 0। দ্বিতীয় উপশক্তি স্তর p এর সংখ্যামান হচ্ছে 1। তৃতীয় উপশক্তি স্তর হচ্ছে d এর সংখ্যামান হচ্ছে 2। চতুর্থ উপশক্তি স্তর যেটা, এটাকে f দ্বারা সূচিত করা হয়, তার সংখ্যামান হচ্ছে 3। এখন এই যে উপশক্তি স্তরগুলো আছে, উপশক্তি স্তরগুলোরও কিন্তু ইলেকট্রন ধারণের একটা ক্ষমতা আছে, বা ইলেকট্রন ধারণের একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সেটা কি? উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণের যে ক্ষমতা বা যে ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যাটা হচ্ছে, প্রধান শক্তি স্তরগুলায় ইলেকট্রন ধারণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা একটা সূত্রের সাহায্যে জানছিলাম, সেটা ছিল 2n²। আর উপশক্তি স্তরগুলা ইলেকট্রনের সংখ্যার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে 2 × 2l+1। সংখ্যাটা হচ্ছে কি 2 × 2l+1। তাহলে এই অনুযায়ী যদি আমি বলি, তাহলে s উপস্তরে সমান 2 × 2l এর আমরা বলছি কি s উপস্তর। s এর জন্য মান কত ছিল? s এর জন্য মান ছিল 0+1 সমান 2 × 0+1
ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এস উপস্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টি। একইভাবে তাহলে পি উপস্তরে ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? হবে 2 ইন্টু 2, ব্র্যাকেটের ভিতরে 2 ইন্টু পি উপস্তরতে পি এর মান ছিল 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, ব্র্যাকেট শুরু, 2 আর 1 এ গুণ করলে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6। তাহলে পি উপস্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ পি উপস্তর 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে। তাহলে এইভাবে পি উপস্তর 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে, ডি উপস্তর ধারণ করতে পারবে 10টা ইলেকট্রন এবং এফ উপস্তর ধারণ করতে পারবে 14টা ইলেকট্রন। তাহলে এই বিষয়গুলা আমরা যে মনে রাখবো বা এটা আমাদের জানা রাখতে হবে ইলেকট্রন বিন্যাস করতে গেলে। আমরা বলতে পারি কি এস উপস্তরের কত ছিল 2, পি উপস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, ডি উপস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 আর এফ উপস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত বলছিলাম 14। এইভাবে ইলেকট্রন সংখ্যা থাকতে পারে। আবার প্রধান শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল কি 2n²। এখন কোনো একটা প্রধান শক্তিস্তরের যতগুলো উপশক্তিস্তর আছে সেই উপশক্তিস্তরের ইলেকট্রনগুলো যোগ করলে কিন্তু এই যে 2n² সমান হবে। যেমন এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে আমরা দ্বিতীয় প্রধান শক্তিস্তর যেটা আছে, দ্বিতীয় প্রধান শক্তিস্তরে যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয় প্রধান শক্তিস্তরে উপস্তর আছে কয়টা? 2টা। তো 2টার কি কি আছে? একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তাহলে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস এ হচ্ছে 2টা আর পিতে হচ্ছে কয়টা? পিতে হচ্ছে 6টা। তাহলে এই 2টা যদি যোগ করি, পিতে 6টা এস এ 2টা, তো 6 আর 2 কত? 6 আর 2 হচ্ছে 8। তাহলে দ্বিতীয় প্রধান শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 8টা। তাহলে দেখা যাচ্ছে কি যে উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন সংখ্যার যে যোগফল 2n² সমান হয়। তো এখন কথা হচ্ছে তাহলে এই যে আমাদের তো মূল বিষয় ছিল কি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। এখন তাহলে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়? তো ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় সাধারণত ইলেকট্রনগুলো প্রথমে কম শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে তারপরে বেশি ক্রমান্বয়ে ধীরে ধীরে বেশি শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে। যেমন প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে যেটা হবে, আগে ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে যাবে, এরপরে 2 নং শক্তি স্তরে, এরপরে 3 নং শক্তি স্তরে, এরপরে 4 নং শক্তি স্তরে, এইভাবে ধীরে ধীরে দূরবর্তী শক্তি স্তরে যাবে। একইভাবে উপশক্তি স্তরগুলোর ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনগুলা যে একইভাবে কম শক্তি সম্পন্ন উপস্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন যে স্তরে ইলেকট্রন যাবে, এর চেয়ে বেশি শক্তি সম্পন্ন স্তরে তারপরে যাবে। এইভাবে তাহলে এখন কোন যে প্রধান শক্তি স্তরগুলোর ক্ষেত্রে তো আমরা জানলাম শক্তির ক্রমটা আমরা জেনে গেছি। তাহলে উপশক্তি যে স্তরগুলোর মধ্যে যে শক্তির যে শক্তির যে বিষয়টা, কোনটা বেশি শক্তি সম্পন্ন এবং কোনটা কম শক্তি সম্পন্ন, সেটা কিভাবে নির্ধারিত হবে? সেটা নির্ধারিত হয় যে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তরের শক্তির মান নির্ধারিত হয় n+l এর ভিত্তিতে। এনটা কি? প্রধান শক্তি স্তর, আর এলটা হচ্ছে উপশক্তি স্তরের, যে এনটা হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা এবং এলটা হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা। এখন যদি আমরা এইভাবে করি, যেমন মনে করো আমি ধরে নিলাম 2p এবং 3s, এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তি সম্পন্ন এবং কোনটা কম শক্তি সম্পন্ন। তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 2 আর p এর মান কত? p এর মান হচ্ছে 1। আমরা কিন্তু আগে লিখছিলাম যে আবার আমি মানটারে করি, s এর মান হচ্ছে 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান হচ্ছে
3। এই মানগুলা আবার আমি একটু উল্লেখ করে দিলাম। তাহলে পি এর মান হচ্ছে কত 1, তাহলে এখানে হবে 2 + 1 = 3, আর এটা হচ্ছে 3 + s এর মান 0 = 3। তাহলে দেখা যাচ্ছে এখানে যে n + l এর মানটা দুইটাতে সমান হয়ে যাচ্ছে। যদি এই ধরনের দুইটার মান সমান হয়, n + l এর ক্ষেত্রে দুইটার মান যদি সমান হয়, তাহলে যেখানে n এর মানটা বেশি সেটা বেশি শক্তি সম্পন্ন স্তর হবে, আর n এর মান যেটার কম সেটা হবে কম শক্তি সম্পন্ন স্তর। তাহলে এখানে n এর মান বেশি কোনটা? এটা 3s, তাহলে 3sটা হবে 2p থেকে বেশি শক্তি সম্পন্ন স্তর। আর স্বাভাবিকভাবে n + l এর মান কম হলে সেটা কম শক্তি সম্পন্ন স্তর, আর n + l এর মান যদি বেশি হয় তাহলে সেটা হবে বেশি শক্তি সম্পন্ন স্তর। তাহলে ইলেকট্রনগুলা আগে প্রবেশ করবে কম শক্তি সম্পন্ন স্তরে, এরপরে যাবে বেশি শক্তি সম্পন্ন স্তরে। তো এখন কথা হচ্ছে যে উপশক্তি স্তরসমূহের বা অরবিটালগুলার যে শক্তির ক্রম আমরা এইভাবে নির্ধারণ করতে পারি n + l এর মানের ভিত্তিতে, অথবা এটার আরেকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটাও যদি আমরা মনে রাখতে পারি তাহলেও সহজ হয়। সেই পদ্ধতিটা কি? তাহলে আমি ওইটা আরেকটা লিখি, মানের ক্রম। আমরা আরেকটা পদ্ধতিতে রাখতে পারি, এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 5s 5p 4f আসবে এখানে, 5d, তারপরে হচ্ছে 5f 6s 6p 6d, তারপরে 7s 7p। তো এখানে আমরা ক্রমটা কিভাবে করতে পারি, এখানে আড়াআড়ি আমরা রশ্মি টানলাম। এই রশ্মি থেকে দেখা যাচ্ছে কি 1s সবার আগে আসছে, রশ্মি বেদ করছে সবার আগে কোনটা? 1s কে, তাহলে 1s হচ্ছে কম শক্তি সম্পন্ন স্তর। তারপরে কোনটাকে বেদ করছে? 2s কে। তারপরে 1s এর পরে হবে 2s, এরপরে বেদ করছে কোনটাকে? 2p। তারপরে আসবে 2p, 2p কে বেদ করার পরে বেদ করছে কোনটাকে? 3s কে। তারপরে 2pর পরে 3s, এরপরে 3d 4s, তারপরে 3p 4s 3d 4p 5s, তারপরে আসবে 4d 5p 6s। এইভাবে ক্রমটা আমরা যদি করে নিই, শিখে নিই, তাহলে এটাও একটা সহজ পদ্ধতি আছে, সহজে এটা দ্বারা মনে রাখা যায়। তাহলে এই অনুযায়ী এখন যদি আমি একটা নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে ইলেকট্রন বিন্যাসটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমি বলবো যে ক্যালসিয়াম, এটার ইলেকট্রন আছে 20টি। ক্যালসিয়াম পরমাণু, এটার ইলেকট্রন আছে 20টি। এই 20টি ইলেকট্রনকে আমি এখন বিন্যস্ত করব। তাহলে বিন্যস্ত করার জন্য আমি আগে এভাবে সাজিয়ে নেই, 1s 2s, তারপরে 2p 3s 3p 3d। আমি একটু মুছে নেই দিকটা, এখানে আমার জায়গায় হচ্ছে না। 4s 4p 4d 4f, আমি এতটুকু রাখলাম। তাহলে এই 1s এটা হচ্ছে আমার কি? কোন শেল? কে শেল। 2s থেকে 2p এটা হচ্ছে কি? এল শেল বা দ্বিতীয় প্রধান শক্তি স্তর। এতটুকু 3s থেকে 3d এটা হচ্ছে এম শেল। হ্যাঁ, 4s 4p 4d 4f এটা হচ্ছে এন শেল বা চতুর্থ শেল। তাহলে
ওই যে ক্রমটা আমরা দেখছিলাম সেই ক্রমে ছিল কি ইলেকট্রন প্রথম প্রবেশ করবে 1s, তাহলে 1s এর এর ধারণ ক্ষমতা কয়টা? 2টা, এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করলো। তারপরে যাবে 2s এ, 2s এ গেল 2টা, 2s এর পরে আসবে 2p তে, 2p তে যাবে কয়টা? 6টা। পিতে 6টা, তারপরে যাবে 3s এ 2টা, তো 3s এর পরে যাবে কোথায়? 3p তে, 3p তে 6টা, 3 এর পরে যাবে 4s এ, 4s এর 2টা, তো ইলেকট্রন গেল কয়টা? 2 2 4 8 6 10 আর 2 12 আর 6 18 আর 2 20, এই 20টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি কে শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এল শেলে আছে কয়টা? 2 আর 6 8টা। এম শেলে আছে কয়টা? 2 আর 6 8টা। আর এন শেলে আছে কয়টা? 2টা। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হচ্ছে? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা প্রথম শেলে হচ্ছে 2টা, দ্বিতীয় শেলে 8টা, তৃতীয় শেলে 8টা, চতুর্থ শেলে হচ্ছে 2টা ইলেকট্রন। এইভাবে আমরা যে প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তর যেগুলো আছে, এই যে শক্তিস্তরগুলার ইলেকট্রন ধারণের ক্ষমতা এবং যে তাদের যে শক্তির যে মানের বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায়। তো ব্যতিক্রমটা কেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। যেমন সেটা হচ্ছে যেমন হচ্ছে ক্রোমিয়াম 24। তাহলে স্বাভাবিকভাবে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, যে ক্যালসিয়ামের যেভাবে করছিলাম এইভাবে যদি আমি করি, তাহলে এখানে হওয়ার কথা কি 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, 3d তে আমি দিলাম না আগে 4s এ 2টা, তাই না? আচ্ছা 4s, 4p, 4d, 4f। তাহলে এখানে ইলেকট্রন গেল কয়টা? 2 আর 2 4 10 12 18 20 আর 4টা, তাহলে 4d তে হওয়ার কথা 4টা, 4s এর পর 3d তে, 4s এর পরে 3d তে 4টা ইলেকট্রন। তাহলে এই অনুযায়ী যে বিন্যাসটা হওয়ার কথা কি, যে প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা, তৃতীয় শেলে হচ্ছে 8 আর 4 2 আর 6 8 আর 4 12, আর চতুর্থ শেলে হচ্ছে 2টা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা হচ্ছে কেমন, যে কোনো একটা উপশক্তিস্তর যদি সম্পূর্ণরূপে পূর্ণ হয় অথবা অর্ধপূর্ণ হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা অনেকটা স্থিতিশীল বিন্যাস হয়। এবং পরমাণুগুলোর মধ্যে এই একটা প্রবণতাও কিন্তু থাকে যে ইলেকট্রন বিন্যাসটা অপেক্ষাকৃত স্থিতিশীল হওয়ার। এখন এখানে একটু ব্যতিক্রম হয়। তো যদিও আমরা বলছি যে স্বাভাবিকভাবে 4s পূরণ হয়ে তারপরে 3d তে ইলেকট্রন আসার কথা, তো ডি এর ধারণ ক্ষমতা কত? ডি এর ধারণ ক্ষমতা হচ্ছে 10, এখানে 10টা ইলেকট্রন। তাহলে এটা যদি অর্ধেক পূরণ হয়, অর্ধেক পূরণ হইতে গেলে কয়টা ইলেকট্রন লাগে? 5টা। অর্ধেক পূরণ হইতে গেলে এখানে 5টা ইলেকট্রন লাগে, তো 5টা হলে অর্ধেক পূরণ হয়ে যায়। তাহলে এখানে 5টা হলে যদি অর্ধপূর্ণ হয় তাহলে অনেকটা স্থিতিশীল হয়ে যায়। এই কারণে হয় কি 4sটা পূর্ণ না হয়ে এখানে 4s এ একটা ইলেকট্রন থাকে আর 3d তে আরেকটা ইলেকট্রন বেশি চলে আসে, অর্থাৎ 3d তে হয়ে যায় 5টা ইলেকট্রন আর
4s-এ থাকে একটা ইলেকট্রন, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় কেমন, যে তৃতীয় শেলে হচ্ছে 3টা আর চতুর্থ শেলে ইলেকট্রন হচ্ছে একটা। তো এইভাবে যে কোনো ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে উপশক্তি স্তরগুলা যদি সম্পূর্ণরূপে পূর্ণ হয় অথবা যে অর্ধপূর্ণ হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা অপেক্ষাকৃত সুস্থিত হয়। সেই সুস্থিত ইলেকট্রন বিন্যাসের বা বিন্যাসটা অর্জনের জন্য করা হয় কি, স্বাভাবিক নিয়মের একটু ব্যতিক্রম ঘটায় এখানে, এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এই ধরনের কিছু কিছু আছে, যেমন এখানে আমি দেখালাম যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই অবস্থায় হয়। তারপরে তোমরা দেখতে পারবা যে কপার আছে, কপারের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। তো মোটামুটি আমি যতটুকু আলোচনা করেছি আশা করি তোমাদের যে কিছুটা উপকারে আসবে, তোমরাও বুঝতে পেরেছো। তো আমি আজকে আর বর্ধিত করব না আলোচনা। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, এই কাজটা তোমরা বাড়ি থেকে বাড়িতে বসে করবে। আর আমি যে আলোচনাটা করেছি তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করে সেটা আবার তোমরা দেখবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে, অনেকটা পরিষ্কার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।